দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। নির্বিঘ্নে নিয়মিত কনসুলার সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা, আর এই সুযোগ দিচ্ছে এক্সপার্ট সার্ভিস USKL। বাড়তি খরচ এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়া এখান থেকে সেবা নিচ্ছেন গ্রাহকরা। এখন পর্যন্ত প্রায় 90,000 প্রবাসীকে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি। মালয়েশিয়া থেকে আহমদুল কবিরের প্রতিবেদনে বিস্তারিত। মালয়েশিয়ায় প্রতিদিন পাসপোর্ট নবায়ন সহ নানা কাজে হাই কমিশনে যান হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, কিন্তু মুখোমুখি হন দালাল, অব্যবস্থাপনা ও ধীরগতির মতো বিভিন্ন সমস্যার। তাদের কাজকে সহজ করতেই যাত্রা শুরু এক্সপার্ট সার্ভিস USKL এর। প্রবাসী বাংলাদেশিদের কনসুলার সেবা প্রদানের লক্ষ্যে 2023 সালের 22 সেপ্টেম্বর বাংলাদেশ হাই কমিশনের সাথে চুক্তির মাধ্যমে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। পাসপোর্ট সংক্রান্ত সমস্যাগুলোর দ্রুত সমাধান দিচ্ছে USKL। এ সেবা নিতে দরকার হয় না দালালের, এমনকি নেই অতিরিক্ত খরচও। আপনি যখন পাসপোর্ট ফর্মটা ফিল আপ করে দেওয়া হয়, আপনার বাইরে থেকে করলেও যেভাবে করেন আমার এখান থেকে একই করেন। অনলি থিং এখানে আমরা যেটা করি, ওই লোকটা যেহেতু নিজে পারে না, আমরা তাকে অ্যাসিস্ট করে তার সমস্ত ইনফরমেশন তাকে ফিল আপ করে দিই। ডেটা আমাদের কাছে থাকে না, এই ডেটাটা DIPর সেন্ট্রাল সিস্টেমে চলে যায়। তো আপনি যদি বাইরের থেকে বা আপনি যদি আপনি নিজের বাসা থেকে করেন, যে সিস্টেম আমরা এখানে বলতে একই সিস্টেম। প্রত্যেক গ্রাহক পাসপোর্ট আবেদনের জন্য প্রথমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করেন, এরপর USKL এর অফিসে এসে সম্পন্ন করেন আবেদনের কাজ। পরবর্তীতে পাসপোর্ট বিতরণ সহ বাকি সকল প্রক্রিয়া সম্পন্ন হয় হাই কমিশনের মাধ্যমে। নরমালি সবাই সার্ভ করতেছে, একদম ভালো ব্যবহার, সবার মানে যত স্টাফ আছে সবাই অনেক ভালো ব্যবহার করে, তো কোনো সমস্যা নাই, শুধু আপনি ডকুমেন্টগুলো ঠিক থাকলেই চলবে। সব কাউন্টারগুলো অ্যাক্টিভ আছে, সবাই সুন্দরভাবে কাজ করতে আছে। কাউন্টার যারা আছে আর যারা পাসপোর্টের জন্য আসছিল আবেদনপত্র সবাই ঠিকভাবে দিতে আছে। এখন পর্যন্ত প্রায় 90,000 প্রবাসী এই সেবা নিয়েছেন প্রতিষ্ঠানটি থেকে। শুধু গত 3 মাসেই আবেদন করেছেন প্রায় 66,000 মানুষ। ঈদুল আজহা উপলক্ষে এখন সরকারি ছুটি থাকলেও ঈদের পর আবারও পুরোদমে শুরু হবে আবেদন নেয়ার কাজ। রেজবানা সাইমা, যমুনা নিউজ। মালয়েশিয়াতে বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 236 অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গেল মঙ্গলবার মালয়েশিয়ার জিওহর বাহরু শহরে 2টি বিনোদন কেন্দ্রে চালানো হয় অভিযান। 3 সপ্তাহ ধরে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে বিশেষ অভিযান চালায় অভিবাসন বিভাগ। অভিযানে তল্লাশি করা হয় 473 জনকে। প্রয়োজনীয় প্রমাণের অভাবে আটক করা হয় 236 জনকে, যার মাঝে বাংলাদেশি রয়েছে 23 জন। বাংলাদেশি ছাড়াও আটককৃতদের মাঝে থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তানের নাগরিকও আছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপের জন্য তাদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। আগামী 9 জুন দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্যেও যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 14 জুন দেশে ফিরবেন তিনি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। সেখানে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ হবে কিনা তা নিয়ে ধারণা নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের। যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক অনেক গভীর এবং জটিল, আর সেই বিবেচনায় আসন্ন সফর বেশ গুরুত্বপূর্ণ বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। বলেন, ব্রিটিশ রাজা 3য় চার্লসের সাথে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক বৈঠক হবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথেও। পাচার হওয়া অর্থ ফেরানো নিয়ে সরকারের অগ্রাধিকার থাকবে, আর এ নিয়ে আলোচনা হবে এই সফর। এই বছর সম্মানজনক কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 12 জুন ব্রিটিশ রাজা তার হাতে এই পুরস্কার তুলে দেবেন। সামগ্রিকভাবে এই সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও সুসংহত করবে, বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে, দুদেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করে জাতিসংঘ। এই অবস্থান স্পষ্ট করে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনে কমিশনকে সহায়তা করবে তারা। আর জাতিসংঘের বিবেচনায় অংশগ্রহণমূলক মানে হলো দেশের সব মানুষের অংশগ্রহণ। কূটনৈতিক রিপোর্টারদের আয়োজন ডিক্যাপটকের অতিথি ঢাকায় জাতিসংঘের মিশন প্রধান গোয়েন লুইস। বক্তব্যে বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভবিষ্যতে সম্পৃক্ততা আরও বাড়ানোর কথা বলেন তিনি। প্রশ্নোত্তরে আসে বহুল আলোচিত মানবিক করিডোর প্রসঙ্গ। এ নিয়ে জাতিসংঘের সাথে আলোচনা হয়নি বলে স্পষ্ট করেন গোয়েন। A humanitarian corridor is quite a formal legal
মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। সেটি হলেই কেবল জাতিসংঘ সহায়তা করতে পারবে। এটি নিয়ে এখনো কোনো আলোচনা আমাদের সাথে হয়নি। নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দিচ্ছে জাতিসংঘ। তাদের আশা গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে ভোট। নির্বাচন কমিশনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের সহায়তা করছে জাতিসংঘ। অংশগ্রহণ মানে সমাজের সব শ্রেণী পেশার মানুষের ভোট দেওয়ার সুযোগ। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার কথা বলেছিল। এ অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সংস্থাটির ভাবনা জানতে চান সাংবাদিকরা। আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করেছিলাম, কারণ সব দলের অংশগ্রহণ অনেক সময় অস্থিরতা প্রতিরোধে সহায়ক। কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিতে হবে। সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত এদেশের বিদ্যমান বাস্তবতায় বুঝতে হবে এবং এটা একান্তই সরকারের সিদ্ধান্ত। এই প্রভাবশালী কূটনীতিক জানান, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত। সরকারের সংস্কার উদ্যোগে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথাও বলেন গোয়েন লুইস। I think it's very much a conversation that needs to happen within the government. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে আরও 40 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তাদের হেফাজতে নিয়ে বিজিবি জিজ্ঞাসাবাদ করছে। বর্ডার বাংলাদেশ জানিয়েছে, মঙ্গলবার রাত 1টা থেকে 3টার মধ্যে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে 40 জনকে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে নারী 27, পুরুষ 12 এবং একজন শিশু রয়েছে। গুজরাট সহ বিভিন্ন প্রদেশ থেকে তাদের ধরে প্রথমে কলকাতায় আনা হয়, পরে বাংলাদেশ ভূখণ্ডে ঢেলে দেয় বিএসএফ। এর আগে গতকাল ময়মনসিংহের ধোবাউড়া এবং হালুয়াঘাট সীমান্ত দিয়ে 22 জনকে পুশ ইন করেছিল বিএসএফ। অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়ায় চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে বিএসএফের এক জওয়ানকে আটকের পর হস্তান্তর করেছে বিজিবি। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। এর আগে সকালে জহুরপুর সীমান্তের সাতরশিয়া এলাকায় গরু ছাগল চড়াচ্ছিল এক রাখাল। এ সময় তাকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশে ঢুকে পড়লে ভারতীয় নূরপুর 71 বিএসএফ ক্যাম্পের সদস্য শ্রী গণেশকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে এলাকাবাসী। পরে তাকে হস্তান্তর করা হয়। নতুন বাজেটের মাধ্যমে প্রবৃদ্ধি নয়, বিভিন্ন খাতে সংস্কার চায় অন্তর্বর্তী সরকার, আর সেটি দেখার জন্য অপেক্ষা করছে বিদেশি বিনিয়োগকারীরা। এর আগে তাদের কাছ থেকে বিনিয়োগ আনা কঠিন, এমন পর্যবেক্ষণ ইনভেস্টার্স চেম্বার অব কমার্স ফিকিডেড। সকালে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানায় বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি। বলা হয়, প্রস্তাবিত বাজেটে বেশ কিছু বিতর্কিত বিষয় আছে, বিশেষ করে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য অতিরিক্ত 7.5% কর আরোপের প্রস্তাব উদ্বেগজনক। এটি বৈষম্য তৈরি করবে। এমনকি ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া অর্থনীতির তুলনায় বাংলাদেশকে প্রতিযোগিতায় পিছিয়ে দেবে। ফিকির মতে, নতুন ট্যাক্স স্ল্যাবের কারণে বাড়তি চাপে পড়বেন বেতনভুক্ত করদাতারা। এর ফলে হয় কর্মীরা চাকরি ছেড়ে দেবেন অথবা তাদের বেতন পরিশোধে বাড়তি চাপ নিতে হবে খাদ্যকর্তাদের। I don't think এই বাজেট will give us any confidence ইনভেস্টর এক্সেলারেট করার জন্য রাইট নাও। আজকে আমি যেটা ল করছি 1 বছর 2 বছর পর এটা থাকবে কিনা, কারণ আমাদের হিস্ট্রি বলে যে ওটা থাকে না, আমরা গোল পোস্ট চেঞ্জ করি। সেকেন্ড হচ্ছে পলিসি ক্ষেত্রে অনেক কিছু ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো অনার করি না। আমাদের আরবিট্রেশন হয়েছে, সে ডিসপিউট রেজলিউশন হয়েছে, কিন্তু সেটা আমরা অনার করিনি। কোর্ট জাজমেন্ট নিয়ে এসে আমরা এগুলো অনার করি। জার্মানিতে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। জার্মানির রাজধানী বার্লিনের ওয়াইনস্ট্রাসের একটি মিলনায়তনের আয়োজন করা হয়। বিএনপি সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজন করা হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া মাহফিলের। কোরআন তেলাওয়াত করেন বার্লিনের বাইতুল মোকাররম মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজি, আর দোয়া পরিচালনা করেন যুবদল নেতা আবু তাহের। দ্বিতীয় পর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে দেশের স্বাধীনতা যুদ্ধে সকল বীর যোদ্ধাদের স্মরণ সহ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের জন্য দোয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকো সহ গেল বছরের জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের জন্য এবং দেশ ও দেশের মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়।
ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজন করে ওল্ডহ্যাম বিএনপি। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজুর রহমান। আফসার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিকসত চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মল্লিক আব্দুল মুহিদ, ফয়সল আহমেদ চৌধুরী, এনায়েত হোসেন, শিউল আহমেদ এবং আরও অনেকেই। সবশেষে বাংলাদেশের শান্তি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন আব্দুল মালিক।